নমস্কার, করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 22তম এপিসোডে আমার অতিথি ডক্টর রঞ্জিত সেন। নমস্কার রঞ্জিত। নমস্কার সুজয় বাবু, বলুন। প্রতিদিন অতিথি সম্পর্কে দু চার কথা প্রত্যেক দিনের এপিসোডের নিয়ম অনুসারে, just to give an introduction about the guest. Ranjit Sen is the managing director of Bollywood-based La Piccola Motion Pictures and DigiVibe, a global digital strategy company. He's a social worker too. He has worked for 2 decades as a journalist, working for world-famous news organizations including the BBC and CNN, apart from working for India Today, Times Now, and Anandabazar Patrika Group. Ranjit has got numerous international and national awards for digital content and films, including Dada Shaheb Phalke Icon Award for his first film. Ranjit has also been conferred an honorary doctorate in digital content strategy from an American university. Ranjit, welcome to my show. And Ranjit Sen is from Delhi, which is one of the most happening places as far as Corona is concerned. Corona Mahamari or pandemic, which is ruling the world. Delhi বোধহয় খুব সম্ভবত সেকেন্ড ইন্ডিয়াতে যা অবস্থা তার রেসপেক্টে, সেরকম একটা জায়গার কাছে অয়নজিৎ থাকে। সো we will take অয়নজিৎ সেন has also come to my জয়ের পথে সঙ্গে সুজয় প্রোগ্রাম। সো যারা দেখেছেন তারা অয়নজিৎ সম্পর্কে অলরেডি ওয়াকিবহাল, কিন্তু তখন অয়নজিৎ ওয়াজ বেস্ট আউট ইন ক্যালকাটা, এখন অয়নজিৎ ইজ বেস্ট আউট নিয়ার দিল্লি। সুতরাং অয়নজিৎকে অয়নজিৎ আজকের প্রশ্ন উত্তর একটু ডিফারেন্ট হবে। আজকে একটা রেকর্ড ব্রেকিং পাথ ব্রেকিং আবার রেকর্ড ব্রেক করেছে। আজকে 29,000 লাস্ট টুইট অনুযায়ী 29,000 নতুন এফেক্টেড। উই হ্যাভ ক্রস দ্য 9 লাখ মার্ক। এরকম চললে হয়তো 3 দিনের মধ্যে আমরা 10 লাখে পৌঁছে যাব, which is very scary. আমরা যেটা চেষ্টা করছি করোনা কাহিনীতে আমরা করতে, সেটা হচ্ছে টু ব্রিং আ পিকচার অ্যারাউন্ড দ্য গ্লোব এবং অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আমরা উই হ্যাভ ট্রাভেলড টু ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতার, কুয়েত, ফ্রান্স। আমরা বম্বেতে গেছি, চেন্নাইয়ে গেছি, আজকে দিল্লিতে এসেছি। একটু দিল্লির অবস্থাটা, কারেন্ট দিল্লির অবস্থাটা একটু যদি তুমি একটু আমার দর্শকদের একটু অ্যাওয়্যার করো। হ্যাঁ, আমি এটাই বলবো যে as far as Delhi is concerned, দিল্লির ব্যাপারটাতে বেসিক্যালি যেভাবে দিল্লিতে ছড়িয়েছিল জুন মাসের ধরুন 22-23 তারিখ নাগাদ, সেই ইনফ্যাক্ট আমার জুন 23 তারিখ মনে আছে যে সেই দিন 3,950টা প্রায় কেস সেই দিনেই হয়েছিল। সেই অর্থে কিন্তু যদি আমি আজকে দেখি কিছুটা হলেও অনেক বেটার অবস্থা কিন্তু জুলাইতে। যদিও এই মুহূর্তে 18,600টা অ্যাক্টিভ কেস আছে, কিন্তু যেই রেটে গ্রোথটা বাড়ছিল দিল্লিতে লাস্ট মাসে, জুন মাসে 6% গ্রোথ হচ্ছিল, সেই অর্থে কিন্তু এখন সেই গ্রোথটা নেমে গিয়ে 1.7 পরিণত হয়েছে। তার মানে একটু একটু করে, অল্প অল্প করে হলেও কিন্তু একটু একটু করে কন্ট্রোলে আসছে এবং প্রায় 20,000 টেস্ট প্রত্যেক দিন করা হচ্ছে। এবং এছাড়াও প্লাজমা থেরাপি অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে দিল্লিতে, যদিও ওটা কিছু মানে সেইভাবে মেডিকেলি এখনো জিনিসটাকে মানে প্রুভ করা যায় না, তবুও এইটুকু যে অ্যাটলিস্ট ইট ক্যান বি অফ সাম হেল্প টু দ্য পিপল হু আর অলরেডি সাফারিং ফ্রম দ্য ইনফেকশন। তবে এটাই বলবো যে ওভারঅল মিলিয়ে, হ্যাঁ বলুন। কোন সময় দিল্লি ফার্স্ট রিয়েলাইজ, দ্য স্টেট অফ দিল্লি অর ন্যাশনাল টেরিটরি অফ দিল্লি রিয়েলাইজ যে দিস ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল? ঠিক কোন সময়? আমরা যেরকম এখানে ন্যাশনাল লকডাউন শুরু হয় আমাদের এখানে 23শে মার্চ বিকেল 5টা থেকে, আমার মনে হয় দিল্লিতেও তাই হয়েছে, কিন্তু তার আগে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের একটা লকডাউন 20-21 তারিখ থেকে শুরু হয়ে গেছিল। তোমাদের ওখানে মানে দিল্লির ওখানে কখন শুরু হয়? না, দিল্লিতে লকডাউনটা যেরকম ভাবে শুরু হয়েছিল ন্যাশনাল লেভেলে, যখন শুরু হয়েছিল সেই তখনই চলছিল, কিন্তু তারপরেও দিল্লিতে যেটা একটা খুব ভালো ওরা কাজটা করেছে দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন, সেদিক থেকে বলবো সেটা হচ্ছে যে এই যে পকেটস গুলো আইডেন্টিফাই করে ফেলেছে, যেই পকেটস গুলোতে প্রাইমারি কেসেস হয়েছে, এবং সেই পকেটস গুলো কিন্তু খুব তাড়াতাড়ি দিল্লি পুলিশের সহায়তায় খুব তাড়াতাড়ি কিন্তু সেই পকেটস গুলো ব্লক করে ফেলে। যদি ব্লক না করতো তাহলে কিন্তু আজকের স্থিতি আরো খারাপ হতো। সেই দিক থেকে দেখতে গেলে এখন কিন্তু দিল্লি একটু হলেও বেটারের দিকে যাচ্ছে, অল্প অল্প হলেও। সেই অর্থে আমি হরিয়ানাতে, যদি পাশের স্টেট হরিয়ানা, এখন আমি গুরগাঁওতে বসে আছি, এই অবস্থায় যদি আমি হরিয়ানার কথাও বলি, হরিয়ানাতে কিন্তু ঠিক একইভাবে
খুব সুন্দর করে, আমি বলবো যে দিল্লি এবং হরিয়ানা মানে দুটো স্টেটই খুব সুন্দর করে জিনিসটাকে মানে আগে মানে ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যানস যাকে বলি আমরা, মানে একটা হলো প্ল্যান দেওয়া, একটা হলো সেটা কি প্রপারলি ইমপ্লিমেন্ট করা। সেই ইমপ্লিমেন্টেশনের দিক থেকে কিন্তু হরিয়ানা খুবই ভালো করেছে, এবং এখন বলতে গেলে পুরো হরিয়ানাতে সব মিলিয়ে 8,272টা মতো কেস হয়েছে। সেই অর্থে কিন্তু যথেষ্ট, তাও আমি বলবো দু তিনটে ছোটখাটো স্পট ছাড়া হরিয়ানাতে বিশেষভাবে কিন্তু জিনিসটা ছড়ায়নি। সুতরাং হরিয়ানা অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটার জন্য কিন্তু আমি খালি অ্যাডমিনিস্ট্রেশনের থেকেও সবচেয়ে বড় হচ্ছে যারা মানে জনগণদের মধ্যে ওই জিনিসটা আসা উচিত যে আমরা যদি এমন একটা কাজ করি যেটা এখন নিষিদ্ধ কাজটা করা, বাইরে যাওয়া বা ঘোরা বা নানা ধরনের যেগুলো গাইডলাইন্স গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই গভর্নমেন্টের গাইডলাইন্স গুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু জিনিসটা অলওয়েজ আন্ডার কন্ট্রোল থাকবে এবং আস্তে আস্তে পার্সেন্টেজটা ড্রপ করতে থাকবে। না, আমি তোমায় একটা বলি, তুমি সেটা বললে, আমি তোমার দিল্লির কথাই আবার জিজ্ঞেস করবো, বিকজ ইউ ওয়ার্ক ক্লোজলি উইথ দিল্লি, আই এম ভেরি নিয়ার দিল্লি, যে এত ছড়ালো কেন? একটা এডুকেটেড স্টেট, ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, মানে আন্ডার দি ডাইরেক্ট আন্ডার দি সেন্ট্রাল গভর্নমেন্ট, বা যদিও স্টেট গভর্নমেন্ট আলাদা, সেখানে এত আজকে ডেন্সিটি অফ পপুলেশন কলকাতার চেয়ে কম, মানে সেইখানে মানে এত এত ইটস দ্য সেকেন্ড আফটার, আই থিংক আফটার মহারাষ্ট্র, দিল্লি ইজ দ্য মোস্ট এফেক্টেড স্টেট অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, এটাতে আমি একটা জিনিস বলবো যে দিল্লিতে প্রবলেমটা হয়েছিল যে দিল্লির দিকে দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন, দিল্লি গভর্নমেন্ট যেটা প্রথমে ভেবেছিল যে দিল্লিতে মোটামুটি এক প্রস্থ হয়ে যাওয়ার পরে, শুরুর পার্টটা হয়ে যাওয়ার পরে ওরা তখনই জিনিসটাকে পুরোপুরি আটকে দিতে পারবে, সেটা কিন্তু দিল্লি গভর্নমেন্ট করতে পারেনি। যার জন্য দিল্লি গভর্নমেন্ট আন্ডার অরবিন্দ কেজরিওয়াল, তখন ওনারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয় ওনাদের, সুতরাং দেন দে স্টার্টেড ওয়ার্কিং ক্লোজলি উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে কিভাবে জিনিসটাকে সত্যি অ্যাজ এ ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি আমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখানো উচিত যে আমরা কিভাবে জিনিসটাকে কন্ট্রোল করছি, মানে ভারতের রাজধানী হিসেবে। তো সেদিক দিয়ে কিন্তু ভারতীয় সরকার কিন্তু খুব সুন্দরভাবে দিল্লি সরকারের সহায়তা এসছে এবং ভালোভাবে কিন্তু জিনিসটা মোটামুটি এখন যেটা দেখা যাচ্ছে যে দিল্লি যেহেতু ইজ আ কাইন্ড অফ মানে নট জাস্ট দ্য ক্যাপিটাল বাট সর্বপ্রান্তের লোক থাকে এখানে, সুতরাং সেই একটা প্লাস পয়েন্টের দিক থেকে যদি দেখি আমরা, তো সেইভাবে কিন্তু খুব নিয়ন্ত্রণটা কিন্তু ওরা প্রথম থেকে ভালোভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যুক্তিগতভাবে কথাবার্তা বলে সব করে ওই জিনিসটা কিছুটা হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসিগুলো অ্যাডপ্ট করে নিয়ে ঠিক করে এগিয়েছে, যার জন্য এখন একটু হলেও আগের থেকে লাস্ট মাসের থেকে এই মাসে কিন্তু স্থিতিটা এখন অনেক বেটার কম্পেয়ার টু সাম আদার স্টেটস। যখন শুরু হবে এবং টিল ডেট হসপিটাল বেড নিয়ে কিংবা পিপিই কিট নিয়ে কিংবা টেস্টিং নিয়ে দিল্লিতে কি কোনো ইস্যু হয়েছিল? দিল্লিতে মাঝে দিল্লি গভর্নমেন্টের কয়েকটা হসপিটালে ইস্যু হয়েছিল, কিন্তু সেই ইস্যুগুলো সলভ হয়ে যায়। দিল্লি গভর্নমেন্টের তরফ থেকে ওরা একটু দেরি করে সলভ করতে, কিন্তু আমি তাও বলবো যে ওভারঅল মানে যেহেতু দিল্লি গভর্নমেন্ট হ্যাড ডান আ ভেরি গুড জব, যেটা হচ্ছে they decided to work very closely with the central government, and that is something যেটা অনেক রাজ্য সরকার, মানে আমি কোনো পার্টিকুলার রাজ্য সরকারের নাম নেব না, মানে অনেক রাজ্য সরকার সেই অর্থে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ওই যৌথভাবে যেটা একটা করা যেতে পারে ওই জিনিসটাতে কিন্তু অনেকে সময় লাগিয়েছে। সেই দিক থেকে কিন্তু দিল্লি গভর্নমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কাজটা একটু আগে শুরু করে দেয়, যে যাতে আর কি জিনিসটা খুব সুন্দরভাবে একটা ট্যালি করে, মানে একটা এখন বলা যেতে পারে মোটামুটি অন্য কয়েকটা প্রদেশের থেকে ডেফিনেটলি একটু হলেও ভালো স্টেজে, যত খারাপ স্টেজে ছিল সেটার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে। বলছে যে আমাদের যে 130 কোটি কি about 130 crores এর দেশে আমরা লকডাউন করলাম, which was very difficult to be done. It was a very great decision by the government at the center. কিন্তু এবং বাট ইট ইজ সেড যে তাতে করে কিন্তু আমরা ভাবিনি যে রোগটাকে আটকানো যাবে। One of the issues was যে to make ourselves prepared for the pandemic or for the outbreak of the disease, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা is not one of the best in the world সেটাকে কিছু গুছিয়ে নেওয়ার জন্য, এবং সেই লকডাউন করে দিল্লি কি পেরেছিল তার স্বাস্থ্য ব্যবস্থা গুছিয়ে নিতে, যাতে এই যে আজকের ডেটে অ্যাজ অন ডেট পশ্চিমবঙ্গে যেরকম বেড নিয়ে প্রবলেম শুরু হয়ে গেছে, সেই বেড নিয়ে প্রবলেম কি দিল্লিতেও হয়েছে, অর নো ইউ আর ফাইন উইথ দ্যাট? না, দিল্লিতে বেড নিয়ে প্রবলেম শুরুর দিকে হয়েছিল, নো ডাউট অন দ্যাট, কারণ হঠাৎ একটা প্লেথর অফ কেসেস অল অফ আ সাডেন আসা শুরু করে, কারণ এগুলো তো হঠাৎ হয়। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ বেড নিয়ে প্রবলেম হয়েছিল, কিন্তু তাও আমি বলবো যে
ওদের যেটা প্লাস পয়েন্ট সর্বোপরি যেটা প্লাস পয়েন্ট ওদের হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্ল্যানগুলো ছিল সেই প্ল্যানগুলো কিন্তু মোটামুটি ওরা কিন্তু জিনিসগুলোকে নিয়ে একটা ক্লোজলি কাজটা করে এই এই বেডের প্রবলেম হলো বা হসপিটালাইজেশনের প্রবলেম হলো বা বাড়িতে গিয়ে এখন যেরকম 20,000 এখন র্যান্ডম টেস্টিং চলছে, তো এই এই সব জিনিসগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে খুব সুন্দর করে ওদের সঙ্গে একটা যুক্তিগত মানে যৌথভাবে জিনিসটা প্রয়াসটা করে আজকে একটু হলেও ভালো স্তরে আছে কম্পেয়ার টু হোয়াট ইট ওয়াজ লাস্ট মান্থ। সেটার থেকে অ্যাটলিস্ট এখন বলা যেতে পারে একটু হলেও বেটার আছে। দেখো এই প্যান্ডেমিকের ফ্রন্টলাইন ওয়ারিয়ার তো হচ্ছে ডাক্তাররা, মেডিকেল এন্ড প্যারামেডিকেল স্টাফ, এবং তাদের জন্য পিপিই কিট খুব দরকার ছিল। সেটা কিন্তু অনেক জায়গায় হ্যাজ নট বিন, যার জন্য ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সরা কিন্তু অনেক জায়গায় এফেক্টেড। দিল্লি কি ওয়াজ had enough PPE kits, সুতরাং which helped the frontline warriors, be it doctors, be it paramedical staff. সেটা নিয়ে কিন্তু কোনো ইস্যু না, ইস্যু শুরুর দিকে পিপিই কিটস তো একদম যখন শুরু হলো, মানে আমি আজকের কথা বলবো না, যখন একদম শুরুর দিকে পুরোপুরি যখন মানে বলা যাচ্ছিল হ্যাঁ পুরো ছড়িয়ে যাচ্ছে, ওই অবস্থায় পিপিই কিট গুলো প্রথম দিকে একটু কম ছিল সংখ্যায়, কিন্তু আস্তে আস্তে দ্যাট গট মেড ওভার। সো বেসিক্যালি এখন বলা যেতে পারে মানে মেজর প্লাস পয়েন্ট ইজ দ্যাট যে কয়েকটা স্টেট আমি বলবো পুরো ভারতবর্ষে ভারত সরকারের সঙ্গে ক্লোজলি নিট করে প্ল্যান করে জিনিসটা এগিয়েছে, সেই কটা স্টেট কিন্তু কিছু হলেও যতটা খারাপ অবস্থায় ছিল তার থেকে কিন্তু এখন একটু বেটার অবস্থায়। কারণ আজকে যদি এখানে ফর এক্সাম্পল দিল্লি বা গুড়গাঁওতে যে পকেটস গুলো করা, সেই পকেটস গুলো আজকের করা নয়, এগুলো অনেক আগের করা। সুতরাং ওই কন্ট্রোলের পার্টটা কিন্তু মোটামুটি যথেষ্ট ভাবে হ্যান্ডেল করেছে, যার জন্য এখন নাম্বার ইজ কামিং ডাউন। সো এই যে আপনার গ্রোথ রেটের এই ইনফেকশন গ্রোথ রেটের পার্সেন্টেজটা যেরকম 6 থেকে 1.7 গিয়ে নামলো, দ্যাট অটোমেটিক্যালি মিনস দ্যাট ইটস নট জাস্ট দ্য গভর্নমেন্ট বাট দ্য পিপল দেমসেলভস। কারণ জনগণের পক্ষ থেকেও সেটা আসতে হবে যে মানে সরকার তো বলবে এটা করো এটা করো না, ঠিক আছে, কিন্তু অ্যাজ সিটিজেন অফ দ্য কান্ট্রি আমাদেরও এটা নিজস্ব একটা রেসপন্সিবিলিটি যে আমরা ওই জিনিসটা ঠিকভাবে মানবো। যখন আমাকে বলছে বাইরে যেতে না, আমি যাব না, বাট ওই জিনিসগুলো কিন্তু আমি বলবো যে বেশ কয়েকটা স্টেটে ইনক্লুডিং দিল্লি, হরিয়ানা খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা মানে পরিপালন করেছে জনগণ, যার জন্য জিনিসটা কিন্তু মানে ইট হ্যাজ বেসিক্যালি বিন আন্ডার কন্ট্রোল টু এন এক্সটেন্ট। যেরকম অবস্থা ছিল তার থেকে ডেফিনেটলি এখন বেটার অবস্থায় আছে। আমরা দেখেছি এখানে এবং সারা ভারতবর্ষে আমি শুনেছি while I'm talking through my program in different parts of the country, যে আমাদের দেশের এই নাম্বারটা বাড়ার ওয়ান অফ দ্য কারণ ছিল যে সামগ্রিকভাবে ভারতবর্ষে সরকারি হাসপাতালের এনভায়রনমেন্ট কিংবা অ্যাম্বিয়েন্স ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্য প্রাইভেট হসপিটালস অর নার্সিং হোম। সুতরাং যখন আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইন, যখন হোম আইসোলেশন কিংবা হোম কোয়ারেন্টাইন শুরু হয়নি, তখন পিপল ওয়্যার আনউইলিং টু গো ফর আ চেকিং যখন কিছু সিমটমস ডেভেলপ করেছে তখনও। এবং সেইখানে আমি হলফ করে বলতে পারি পশ্চিমবঙ্গে কিন্তু সেই জন্য রেটটা অনেক বেড়েছে। তার কারণ হচ্ছে টেস্টিং করেনি, আইসোলেশনে যায়নি, রোগটা অনেক সময় অ্যাসিমটটিক হয়েছে, সুতরাং সেইগুলো ছিল, টেস্টিং হয়নি বলে। এবং এই ভয় পাওয়া থেকে, অ্যাপ্রিহেনশন থেকে যে আমি যদি করি তাহলে তো আমাকে সরকারি হাসপাতালে যেতে হবে, আই ওয়ন্ট গেট দ্যাট 5 স্টার কমফর্ট। আমি তো তখনও নার্সিং হোমের হয়নি, বড় বড় নার্সিং হোমে 5 স্টার ফেসিলিটি হয়নি। এটা কি দিল্লি কিংবা হরিয়ানাতে এরকম একই জিনিস হয়েছে, মানে ফেস করেছো? না না, আমি এটা বলবো না এই জন্য না, বিকজ আমি যেটা আবার বললাম এটা কিছুটা একটা কালচারের মধ্যে দিয়ে আসে, মানে আই এম টেকিং আ ডিফারেন্ট রুট অল টুগেদার, বাট এই 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 ধরনের পার্টটা এই জন্য কালচারের রুট দিয়ে আসে কেননা এখন এখানে কারুর যদি কোভিড হয়, কোভিড মানে তো কোনো এমন একটা রোগ না যেটা মানে মানে তাকে সোসাইটি থেকে বার করে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা টেন্ডেন্সি যেটা থাকে মানুষের মধ্যে, এটা কিন্তু দু একটা স্টেটে হয়তো আছে, কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট দিল্লি হরিয়ানায় এই জিনিসটা নেই। বিকজ কেউ যদি এখানে কোনোভাবে কোভিড-19 আক্রান্ত হয়েছে এবং ইনফেকশনটা হয়েছে তাই বলে তাকে একদম আমি বাইরে ছেড়ে বললাম তুমি তুমি যেখানে যে চলে যাও তুমি চলে যাও, তো ওরকম ব্যাপার নয়। সুতরাং people have realized that at the end of the day this is a disease, not a cultural disease but a human disease, যেটা ভেতর থেকে ইনফেকশনের থ্রুতে হচ্ছে, তো এটাতে কারোর কোনো কিছু করার নেই। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ
আমার মনে হয় কয়েকটা স্টেট যেগুলো মানে ইটস মোর অন দ্য যেটা আমি বললাম প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, প্ল্যান ইমপ্লিমেন্টেশন, সেই প্ল্যান ইমপ্লিমেন্টেশন গুলোতে কিন্তু কয়েকটা স্টেট অনেক দেরি করেছে, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু থেকে কিন্তু প্ল্যান ইমপ্লিমেন্টেশনের সব প্ল্যান প্রত্যেকটা লে ডাউন করে দেয়। কিন্তু এখন কিছু স্টেট খুব ভালো করে করেছে এবং তার ফল আজকে কিছু হলেও যেখানে 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 ইনফেকশন অনেক বেশি ছিল সেই অর্থে কিছুটা কমেছে, এবং যেখানে অনেক কম সেখানে তো অনেকটাই কমে গেছে। কিন্তু কিছু জায়গা এখনো মানে বেশ উপরের দিকেই চলছে, কিন্তু আশা করি ওই জায়গাগুলো তো কিছু দিনের মধ্যে আশা করি উইল বি এবল টু টাইড ওভার দ্যাট। তোমার কি মনে হয় যে দিল্লি ইজ পাস্ট দি পিক লেভেল, পাস্ট দি পিক, মানে আমরা যদি কার্ভের কথা বলছি, পিক থেকে মানে অন্তত স্যাচুরেট করেছে একটু হলো, ইয়েস আমি বলবো একটু হলেও, ইফ দিস ইজ দ্য পিক তাহলে আমি একটু হলেও এরকম একটু হলেও ডিপ করেছে, আঙ্গুলটা কিন্তু একটু হলেও নিচের দিকে ডিপ অল্প গেছে, বিকজ আদারওয়াইজ গ্রোথ রেটটা কিন্তু অতটা ওই অর্থে কিন্তু এখন একটু কমেছে। এবং এটার জন্যই যে এখনো ঠিক হচ্ছে, টেস্টিং কি হচ্ছে, মানে আমি এখন অ্যাবসলিউটলি র্যান্ডম টেস্ট হচ্ছে 20,000 মানে র্যান্ডম টেস্ট আর বিং ডান অল ওভার দ্য সিটি। মানে দিল্লি খালি নয়, হরিয়ানাতেও টেস্ট চালাচ্ছে সব দিকে, বিকজ এখন পিপল আর নট, আমি যেটা বললাম যে পিপল আর নট শাইং অ্যাওয়ে, এটা ভেবে টেস্ট করাচ্ছে না যে যদি ধরা পড়লে আবার বাড়ির লোক তো বাড়ির লোক, পাড়ার লোকও আমাকে বার করে দেবে। তো ওই ধরনের কোনো মানসিকতা নেই, লোকে নিজের থেকেই গিয়ে টেস্টটা করাচ্ছে, প্লিজ আমার টেস্টটা করুন না। তো এই জিনিসটার জন্য যেটা হচ্ছে সুবিধা সেটা হচ্ছে যে পিপল আর মানে এই পার্টটার জন্যই কিন্তু আমি বলবো যে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকার এবং হরিয়ানা সরকার এই মানে যে তিনটে স্টেটের মধ্যে, যে দুটো স্টেট এবং সেন্ট্রালের অধীনের মধ্যে যে যেটা বলছি, তো ওভারঅল আই থিঙ্ক এই ইমপ্লিমেন্টেশনটা ভালো হয়েছে, বিকজ খুব সুন্দর করে প্ল্যানগুলো, সেন্ট্রালের প্ল্যানগুলো দুটো স্টেটই খুব সুন্দর করে মানিয়ে নিতে পেরেছে। তবে হ্যাঁ, দিল্লি এখনো এখনো একটু আছে, যেটা আশা করি আগামী মাসের মধ্যে হয়তো কিছুটা আরো নেমে যাওয়া উচিত, অনেকটাই নেমেছে, আর একটু নেমে যাওয়া উচিত। যেটা নানান স্টেটে শুরু হয়েছে, দিল্লিতে কি এরকম হচ্ছে যে বেডের জন্য লোক বেড পাচ্ছে না, এবং টু দ্য এক্সটেন্ট লোকের মৃত্যু হয়ে যাচ্ছে, যে from running from one government hospital to the other and without getting a bed, আমার মৃত্যু হচ্ছে, এরকম ভারতবর্ষের নানান জায়গায় হচ্ছে বেড now it has become a মানে now it's reached a stage where the health system is breaking down. সেটা কি দিল্লিতে, how is the situation right now? রাইট নাও সিচুয়েশন বেড আছে, সুতরাং ওরকম নয় যে বেড মানে বেডের প্রবলেমের জন্য কাউকে, মানে এখন যার অবস্থা তার সম্পূর্ণ ডিপেন্ড করে তার সেই সময়ের শারীরিক অবস্থার উপরে। যদি তার শারীরিক অবস্থাটা এমন হয় যে তাকে হসপিটালে থাকতেই হবে, দেন বেডস আর দেয়ার, এরকম নেই যে নেই। এবং এইভাবেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যানিংটা এইভাবেই করেছিল, যে যাতে খুব সুন্দর করে জিনিসটা, আমি যার জন্য বললাম যে কয়েকটা স্টেট ফলো করেছে এবং মোটামুটি মানে অনেকটা কন্ট্রোলে এসে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট পলিসিগুলো মেনে। কিন্তু কিছু স্টেট অনেক দেরিতে জাগ্রত হয় ইন আ ওয়ে, মানে ওরা, ফর এক্সাম্পল আমি কোনো স্টেটের এগেনস্টে কিছু বলবো, কোনো গভর্নমেন্টের এগেনস্টে বলছি না, বাট আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই জন্য যে শুরুতে পশ্চিমবঙ্গে যেরকম আমি তো শুনেছি যেটা, যে শুরুতে প্রথম 7 দিন খুব কড়া পুলিশ একটা করে প্রপারলি একটা খুব সুন্দর করে শুরু হয়েছিল, বাট সাডেনলি আই হার্ড দ্যাট সবকিছু খুলে যায়, দোকানপাট, বাস, এভরিথিং স্টার্টেড অফ। তো আজকে যদি ওই জায়গাটা যদি না খুলতো, I am not a doctor to say from that perspective, but at least এইটুকু বলা যেতে পারে যে things would have been much lesser right now compared to what the stage is, because এখনের স্টেজে কিন্তু এখন পিকটার থেকে নামার স্টেজ হয়ে গেছে। এখন কিছু স্টেট এখনো পিকে উঠছে বা ওঠেনি, just because the central government policies were not implemented at the right time। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। যে কটা স্টেট মেনেছে মোটামুটি এখন দে আর স্টিল ইন দ্য ওয়ে অফ প্রোগ্রেস ইন টার্মস অফ কন্ট্রোলিং দ্য ভাইরাস যতটা সম্ভব হয়। একটু পার্সোনাল কোয়েশ্চেনে আসি, তোমার নিজের কি কেউ কাছাকাছি মানে রিলেটিভস, ফ্রেন্ডস দিল্লিতে এফেক্টেড হয়েছে, ডু ইউ নো অফ? না, পরিচিত কেউ হয়নি, মানে আমার পরিচিত কেউ হয়নি, আমার এক নেইবারের হয়েছিল, তবে সে একজন ডাক্তার বাই দ্য ওয়ে, সো সে এখন ভালোই আছেন, হি ইজ ব্যাক ইন ইউ আর ভেরি ওয়েল কানেক্টেড ইন বেঙ্গল, এবং তুমি আনন্দবাজারেও ডিজিটাল হেড ছিল অনেক দিন। বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে এনি ওয়ান ক্লোজ টু ইউ, তোমার পরিচিতের মধ্যে
বেঙ্গলে সাফার করেছে, মানে যেটা তোমার কানে এসছে কি? জাস্ট টু হ্যাভ বেঙ্গলে ঠিক সাফার করেনি, বাট আমি ওই মানে না আমার পার্সোনাল ইয়েতে কেউ সাফার করেনি, বাট ওই দু একটা রিপোর্ট যেটা পড়েছিলাম আর কি, মানে পেপারেও এসছে, ওয়েবসাইটেও এসছে। যেরকম 2-3 দিন আগেই একটা রিপোর্ট পেলাম, একটা আই থিঙ্ক 18 বছরের ছেলে বোধহয় 3টে হসপিটাল ঘুরে ঘুরে ডাক্তাররা বলে দিয়েছিল এখানে হবে না, ওখানে হবে না, ওখানে হবে না, লাস্টে সে প্রাণ হারায়। তো ওই যেটা আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে, সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই থিঙ্ক যেটা আমি মনে করি যে হেলথ সার্ভিসেস ওভারনাইট ইউ ক্যানট চেঞ্জ এভরিথিং ওভারনাইট, কিন্তু যেটা চেঞ্জ করা যায় সেটা হচ্ছে মানসিকতা, ইন টার্মস অফ হাউ ইউ ট্রিট আ ডিজিজ ফ্রম আ মেন্টাল পার্সপেক্টিভ। মানে তাকে যদি আমরা একটা মানে মানে ইন আ ওয়ে অ্যাজ ইফ দ্য পার্সন ইজ অ্যান আউটকাস্ট করে দিই, সেই আউটকাস্ট এলিমেন্টের ওই সেই মানসিকতাটা কিন্তু মানুষের মধ্যে, এটা সরকার শুধু না, এটা মানুষকেই মানুষের মধ্যে থেকে এটা বের করতে হবে। আমি একটু করে দেবো, দর্শকদের জন্য বলবো, লেট মি পুট ইট স্ট্রেট। প্রশাসন থেকে কিন্তু প্রথম থেকে খুব অ্যাওয়্যার করা হচ্ছে, যতটা অ্যাওয়্যার করা যায় থ্রু প্রিন্ট মিডিয়া, থ্রু ভিজুয়াল মিডিয়া, টেলিভিশন দিয়ে, সরকারি পত্র দিয়ে। পুলিশ প্রথমে খুবই করেছিল, স্ট্রিনজেন্ট ছিল যাতে কোনো অসুবিধা না হয়। এটা খুব আনফর্চুনেট যে আমরাই, মানে we people did not obey, did not understand the gravity of the disease, এবং we took it lightly as a holiday, বেরিয়ে যাওয়া, ক্রিকেট খেলা, বাজারে যাওয়া, প্রত্যেক দিন বাজার করা। অ্যান্ড মানে আমাদের অ্যাকচুয়ালি কি জনগণই তো সবচেয়ে পাওয়ারফুল। জনগণ যদি না শোনে, আজকে যে ভয়টা হয়েছে কিংবা আজকে যে অ্যাওয়ারনেস কিংবা যেটুকুনি হচ্ছে, সেটা কিন্তু এই নাম্বারস দেখে এবং এই সংবাদ মাধ্যমের বারংবার, ওই যে আমি বলি না শব্দই ব্রহ্ম, এই শব্দ করে করে যে ভীষণ খারাপ অবস্থা, ভীষণ খারাপ অবস্থা। এবং এই যে আজকে 2-1টা কেস যে বেড পাইনি, দেখো আজকে পশ্চিমবঙ্গে 10 কোটি লোক থাকে, 10 জন লোক বেড নাই পেতে পারে। কিন্তু আমি সংবাদ মাধ্যমের এই খবরটাকে অত ক্রিটিসাইজ করছি না এই জন্য যে ইফ ইট গিভস অ্যান অ্যাওয়ারনেস যে আমরা যদি অ্যাফেক্টেড হই, বেড কিন্তু কম আছে, we need to be aware। তার জন্য কিন্তু আমি আদারওয়াইজ বলতাম একটা নেগেটিভ খবর পারপিচুয়েট করার কোনো দরকারই নেই। কেন এত কোটির মানুষ যেখানে ডেন্সিটি অফ পপুলেশন, সেখানে যার হয়েছে তার তো ভীষণ খারাপ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা বাস্তবিক ভাবে হতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম জনগণকে অ্যাওয়্যার করা যে বস, এটা ইটস হাই টাইম দ্যাট ইউ বিকাম কেয়ারফুল, যে হাত স্যানিটাইজ করো, মুখে মাস্ক পরো, চোখ, নাক এবং মুখে হাত দিও না, বিকজ ড্রপলেট সেখান থেকে উঠবে। বলছে এয়ারবোর্নও হতে পারে, সুতরাং যতটা টাইম সম্ভব ততটা টাইম মাস্ক রাখো, এন্ড মানে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং আদারওয়াইজ। এবার চলে আসি একটু সমস্যার সমাধানের দিকে এবং অন্য সমস্যার দিকে। আজকে তো ইকোনমিক তো একটা ডিজাস্টার ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ডিজাস্টারে আমি পরে যাব। তুমি তো মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক বছর এবং অনলাইন মিডিয়াতে তো, অনলাইন খবরে তো রয়েছে। বচ্চন পরিবারও, অমিতাভ বচ্চনের মতন লিজেন্ডারি আইকনিক ফিগারও করোনা আক্রান্ত, এবং অমিতাভ বচ্চন না, তার ছেলের বউ, নাতি। এই অবস্থায় তোমার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করবে বলে মনে করছে? হাউ আর ইউ প্ল্যানিং? তুমি তো ফিচার ফিল্মও করেছো, তুমি নানান ফিল্মস করেছো, মিডিয়ারই লোক তুমি। হাউ আর ইউ? আমি এটাতে, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে এই সময় এখন সেটা অমিতাভ বচ্চন, আমি মানে দুঃখজনক ভাবে ওনার পরিবারের হলো, কিন্তু একটা জিনিস আমি বলবো যে যখন অবস্থাটা এই মানে এখন যখন কোভিডের অবস্থাটা এখনো এরকম ভাবে এখনো আছে, at this point of time there are two things যেটা আমার মনে হয় মানে আমাদের ইন্ডাস্ট্রি সাইড থেকে করা উচিত। এক নম্বর, যে মানে প্রথমেই তারা বললো আমরা শুটিং শুরু করে দিচ্ছি, তো শুটিং শুরু করাটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট ইউ টেক প্রিকশনস এন্ড ইউ স্টার্ট শুটিং। কিন্তু প্রবলেম এটা হয়ে যায় যে কিছু ফিল্মের শুটের সময় হঠাৎ এখন কেউ এসে একটা সেটের মধ্যে একটা চেয়ার রেখে দিল, হয়তো বাকি যারা ইউনিটের লোক আছে তারা সবাই সব মানে যা নিয়ম, সব নিয়মাবলী মেনে চলে এসে কাজটা করছে, কিন্তু ওখানে হয়তো
কিছু ভাবে কেউ একটা হাত দিয়ে দিল, সেই হাতটা আবার মুখে বা নাকে দিয়ে দিল। সো অটোমেট সি ইটস কেউ তো আর বুঝবে না করার সময়। সুতরাং আই থিঙ্ক ফ্রম দ্যাট পার্সপেক্টিভ বলতে পারেন যে আমার মনে হয় অনেক এখন ভারতবর্ষে দু একটা স্টেট ছাড়া আর কোথাও এখনো সেই অর্থে অ্যাক্টিং এর পার্টটা খোলেনি, মানে কোনো শুট হচ্ছে না সেই অর্থে। যার জন্য আমি এই জন্য বলবো আরো বিকজ এর মধ্যে আমি দুটো ক্লাউড ফিল্মও করেছি। সো ক্লাউড ফিল্মের টেকনোলজিটা হচ্ছে ঠিক এইটারই বিপক্ষে, ইন আ ওয়ে দ্যাট ক্লাউড ফিল্মে কোনোভাবেও কেউ কাউকে ছোবে না কোথাও, বিকজ সেই জায়গাটাতেই কেউ নেই। মানে দ্য ডিরেক্টর ইজ ডিরেক্টিং দ্য মুভি ডিজিটালি, মানে সে ডিরেক্ট করছে ভার্চুয়ালি, সে দেখছে, বলছে, সব করছে যেরকম একটা ডিরেক্টর ফ্লোরে দাঁড়িয়ে বলবে, কিন্তু সে ভার্চুয়ালি করছে। ওকে, তো যার জন্য এভরিথিং ইজ সো ওয়েল স্পেসড আউট যে ওখানে কোনো আপনার ইয়ে মানে সেই অর্থে মানে ভাইরাসের কোনো প্রবলেমই থাকবে না, কারণ দের ইজ নো বডি এক্সেপ্ট দ্য অ্যাক্টর হিমসেলফ অর হারসেলফ অর টু অ্যাক্টর্স, দ্যাটস অল, আর কেউ নেই। সো এভরিথিং ইজ শট ইন দ্যাট উইথ দ্যাট মেকানিজম। সো ক্লাউড ফিল্ম ইজ এ টেকনোলজি, যে টেকনোলজিটা দিয়ে এখন আমার মনে হয় এই অবস্থায় উঠছে, এবং থ্যাঙ্কফুলি আমার বাংলা ছবিটি পরশুই রিলিজ হবে। সুতরাং এই ছবিটি বেসিক্যালি ইজ এ ক্লাউড ফিল্ম, ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্লাউড ফিল্মস, যেটাতে কেউ কিন্তু পুরো ছবিটাতে কেউ কাউকে মানে ছোঁয়নি, 10 ফিট দূরেও ছিল, মানে সে ছিলই না ওখানে। সো ইটস অল আ ভার্চুয়াল প্রেজেন্স। সো দ্যাটস হাউ আ ক্লাউড ফিল্ম। এই সময় আমার মনে হচ্ছে cloud film is the film which should be promoted and which should be supported right at this for entertainment purpose, এবং to make the entertainment industry as well as its technicians and the frontline actors to make them viable, to make their living. আমার মনে হয় যে whatever I learned from you about the cloud film or cloud appearances, this is the মানে new normal which should happen at the আমি কি ঠিক বুঝেছি? Have I understood the একদম ঠিক, বিকজ একদমই ঠিক বলেছেন, বিকজ আমি ক্লাউড ফিল্ম বাংলা আমার প্রথম বাংলাতেই বানিয়েছি আমি, যেটা রিলিজ করছে পরশুদিন বঙ্গ অ্যাপে। তো এই বেসিক্যালি এই বাংলার পরে একটা ইন্টারন্যাশনাল ফিল্মও হয়েছে। এই ইন্টারন্যাশনাল ফিল্মটা সাউথ আফ্রিকার দুটো জায়গায় শুট হয়েছে, এবং আর্জেন্টিনাতে বুনো অ্যারোতেও শুট হয়েছে। কিন্তু ধরুন ডিরেক্টর বসা ভারতে, একজন অ্যাক্টর বসা জোহানেসবার্গে, আরেকজন অ্যাক্টর বসা আপনার বুনো অ্যারোতে। সো কেউ কারোর সংস্পর্শে নেই, অথচ একটা এমন ভাবে ফিল্মটা বানানো হচ্ছে যে কোথাও লাগবেই না যে কেউ কারোর সামনে ছিল না, বা 10টা ক্যামেরা ছিল না, বা 3টে লাইট ছিল না, কেউ বুঝতেই পারবে না। সো ইটস ডান উইথ দ্যাট কাইন্ড অফ টেকনোলজি। এবং এরপরে যেটা একটু করছি, আই আন্ডারস্টুড দর্শকরা যেহেতু উই আর রানিং আউট অফ টাইম, কিন্তু যে প্রথাগতভাবে ওল্ড নরমাল সেইটা ফিরে আসতে কতদিন সময় লাগবে বলে তোমার মনে হয়? বিকজ আমার মনে হয় হ্যাঁ দ্যাটস ক্লাউড ফিল্ম। তো হ্যাঁ, ক্লাউড ফিল্ম ইজ বেসিক্যালি এ টেকনোলজি যেটা এখন ঠিক আছে, পরে গিয়েও হয়তো কিছু লোকের জন্য ভালো থাকবে যারা উঠতি। আমরা যেরকম এডুকেশনে বলছি ব্লেন্ডেড এডুকেশন, অফলাইন অনলাইন মিলিয়ে, সেরকম হয়তো ক্লাউড নন ক্লাউড মিলে থাকবে। কিন্তু নন ক্লাউডের ব্যাপারটা মানে ওল্ড নরমালটা কবে ফিরবে বলে তোমার ধারণা? ওল্ড নরমালটা আমার মনে হয় ভারতবর্ষে শুরু হতে হতে, যদি এখন পরিস্থিতি সামলে যায়, তাহলে মানে এখন থেকে সামলাতে আরম্ভ করে, তাহলে আমি আশা করব এই বছরের শেষের দিকে হয়তো দু একটা স্টেটে ইন্ডাস্ট্রিটা খুলে যাবে পুরোপুরি। কিন্তু সব ডিপেন্ড করছে এখন আসলে এখানে ভাইরাসটার ব্যাপারটা এমন যে 15 দিনে হঠাৎ পুরো ছবিটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং এটা কিছুটা ওয়েট করবে যে আমার, কিন্তু যদি সব ঠিকঠাক ভাবে যায়, ভগবানের দয়া যদি সব ভালো হয়, তাহলে আশা করছি এই বছরের শেষের দিকে উই শুড বি এবল টু প্রপারলি ডু দ্য শুটস। যদিও ফিচার ফিল্ম হিসেবে আমার মনে হয় এই বছরে শুট শুরু হবে কিনা আদৌ সেটা মানে প্রশ্নচিহ্ন আছে। তবে হ্যাঁ, সিরিয়াল গুলো তো শুরু হয়ে গেছে অলরেডি, এবং সিরিয়াল গুলো হয়তো একটু আরো বেশি জোর পাবে এগিয়ে থাকতে। শর্ট ফিল্ম, ওয়েব ফিল্ম, এই জিনিসগুলোই আরো বেশি এখন, মানে ডিজিটাল ফিল্মস গুলোই এখন মার্কেটে খুব বেশি করে আসবে, যার জন্য ডিজিটাল অ্যাপস বাড়ছে এবং ডিজিটাল ফিল্মস গুলোই এখন ম্যাক্সিমাম আসবে। ইকোনমিক যে ডিজাস্টার হয়েছে থ্রুআউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থ্রুআউট ইন্ডিয়া ইন পার্টিকুলার, কতটা সময় লাগবে মনে হয় টু গেট ওভার দিস? মানে মানে আমি কি বলবো যে মহাবিপদ কিংবা মানে ডিজাস্টার। ইকোনমিক্যালি আই থিঙ্ক দেখুন দেয়ার আর সার্টেন মানে কিছু, আমি যদি এখন ভারতবর্ষের কথা থেকে বেরিয়ে আমি যদি ওভারঅল ওয়ার্ল্ড পিকচারের থেকে যদি আমি নিচে নেমে আসি, ইনভার্টেড পিরামিড প্রিন্সিপাল, তাহলে আমি বলবো যে ইকোনমিক্যালি
পিক আপ করতে কিন্তু যথেষ্ট সময় নেবে। ইটস নট বিকজ এখন এরকম প্রচুর লোক আছে যাদের নিজস্ব চাকরি যেটা তারা করতো, যেটা 15 বছর 10 বছর 5 বছর ধরে যেটা করছে, সেটা ছেড়ে এমন একটা কাজে ঢুকছে যেই কাজটা হয়তো তারা কোনোদিনও করেনি। সো দে আর লেটিং গো অফ দেয়ার মেইন অ্যাকচুয়াল যেটা তাদের প্লিথর অফ ওয়ার্ক। বাট ওভারঅল দেখতে গেলে কিন্তু ইকোনমিক্যালি ইট উইল টেক সাম টাইম। এই বছর তো নেবেই, এবং নেক্সট ইয়ারে মানে পুরোপুরি উঠতে গিয়ে কিন্তু মানে মোটামুটি একটা স্টেবল কন্ডিশন আসতে গিয়ে কিন্তু আগামী বছরের শুরুর দিকে প্রায় হয়ে যাবে, যদি মোটামুটি আমরা একটা কিছুটা অর্থে হলেও আমরা ওয়ার্ল্ড স্টেবিলাইজেশনের দিকে এগোই। বিকজ ইউএস হ্যাজ ফলেন, প্লাস এছাড়া এখন প্রচুর জায়গায় নানাভাবে এখন সব মানে ইস্টার্ন ইউরোপ বলুন, ওইদিকে মানে আফ্রিকা আমি ছেড়ে দিলাম, কতটা এদিকে মানে সব দিক দিয়ে থামরুলে যদি জিজ্ঞেস করে, সিন্স ইউ কিপ অন ওয়ার্কিং ডিজিটালি অল ওভার দি গ্লোব, কতটা টাইম ফ্রেম তোমার মনে হয় will be required? I think to get back to normal is just like ধরুন এখন মুখোশটা পরে আছি, মুখোশটা খুলতে বছরখানিক লাগবে। Great answer. আমরা চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। কিরকম মনে হয় জাস্ট খুব ছোট করে যদি বলো, how has the Delhi government, how the central government has fared and how the Delhi government has fared and how the West Bengal government has, তোমার মুখে একটু ছোট ছোট করে কেন্দ্রীয় সরকার কেমন পারফর্ম করেছে in this কেন্দ্রীয় সরকার, আই থিংক কেন্দ্রীয় সরকারের একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার শুরু থেকেই কতগুলো গাইডলাইন দিতে শুরু করেছে, এবং অ্যাজ ইট প্রোগ্রেসড দে হ্যাভ গিভেন প্রপার গাইডলাইন্স টু দ্য স্টেটস, অ্যান্ড ঠিক যেই নির্দিষ্ট যেই জায়গাগুলো যেই জিনিসগুলো করা উচিত, ডাক্তারের হোক, হসপিটালাইজেশন থেকে আরম্ভ করে সবকিছু, the central government has performed its duty very well. There are some states, আমি ওটাতেই আসছি। Coming back to Delhi government শুরুতে একটু স্লো ছিল, but they then thought no, we should tie up with the central government in terms of the way that they are perceiving how to control the illness. তো সেই দিক থেকে দেখতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের মোতাবেক চলেই কিন্তু দিল্লি গভর্নমেন্ট এখন একটু হলেও এখন স্থিতিটা একটু হলেও স্থিতিশীল অবস্থায় এসেছে। তবে বেঙ্গল গভর্নমেন্টের সাইডে আমি একটাই ছোট্ট জিনিস বলবো যে মানে ইট স্টার্টেড অফ ওয়েল। প্রথম 7 দিন আমার মনে হয়েছিল যে শুনে যে বেশ একদম প্রপার ওয়েতে কোয়ারেন্টাইন এবং সেই অর্থে সব ভালোভাবে হচ্ছে, বাট সামওয়্যার আই থিঙ্ক অ্যালং দ্য ওয়ে খুব বেশি খুলে দেওয়া হয়েছিল সবকিছু, অ্যান্ড আই থিঙ্ক এখন যেটা হয়েছে যে থিংস আর স্লোলি মুভিং আউট অফ হ্যান্ড। সো নাও মানে they need real you need some real tough measures now to bring it under control. ওই খুলে দেওয়াটা কিন্তু একেবারেই উচিত ছিল না বাংলা সরকারের, ওটা খুলে দেওয়াটা তারপরে কিন্তু পুরোটা একদম ইয়ে করে দিল। একটা শেষ প্রশ্ন সবাইকে করি, ম্যান্ডেটরি প্রশ্ন বলি, $1 trillion কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট টু আনসার, কিন্তু মানুষ তো অ্যাকচুয়ালি আশায় বাঁচে, মানে আমরা তো আশায় আমরা জীবন নির্বাহ করি। কবে মনে হয় যে উইল গেট ব্যাক টু ওল্ড নর্মাল, নট দিস নিউ নর্মাল, ওল্ড নর্মালে আমরা কবে ফিরে যেতে পারবো বলে তোমার বিশ্বাস? এটা আমার প্রত্যেকটা গেস্টকে 22টা এপিসোড ধরে সকলকে গ্রিল করে যাচ্ছি, বলুন তো দাদা কবে ঠিক শেষ হবে? তো তোমার কাছে লাস্ট প্রশ্ন, কবে ফিরে আসবে ওল্ড নর্মাল? আমি বলবো এটা সবচেয়ে ভালো আনসার, ইফ আই মে, আমি একটা জাস্ট ছোট্ট লাইন বলছি, সেটা হচ্ছে যে আমার এই বাংলা ফিল্মটার নাম হচ্ছে আকাশ অজানা তবু। The sky is still not তবু, আচ্ছা, আকাশ yet unknown sky, আকাশ অজানা তবু, yet unknown sky. So yet unknown sky এর দিক থেকে যদি আমি জিনিসটা দেখি, তাহলে আমি এটাই বলবো যে এখন যেরকম আমরা মাস্ক পরে, গ্লাভস পরে, সব পরে বেরোচ্ছি, বাদিকে কেউ হাঁটছে, ডান দিকে কেউ হাঁটছে, পেছনে কত দূরে লোক হাঁটছে, সামনে কত দূরে কে আছে, এই জিনিসটার থেকে সম্পূর্ণভাবে নর্মালসিতে আমরা যদি রিটার্ন করতে চাই, সময়ের দিক থেকে দেখতে হলে আই উইল সে অ্যাবাউট এ ইয়ার। আর যদি সেটা বাড়তে পারে, কমতে পারে, ইট ডিপেন্ডস অন মি, ইউ এন্ড এভরিবডি এলস, এক্সেলেন্ট, ইনক্লুডিং, because that they are the people people are the main thing, people are to decide how to do about it, because ultimate আমরা চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। অঞ্জিত সেন was very positive but at the same time very practical, বললো সেরে যাবে, ঠিক হয়ে যাবে, বাট নিডেড পশ্চিমবঙ্গের জন্য অ্যাডভাইস ফর লকডাউন, we have to be এবং বলছি যে আমরা ঠিক হয়ে যাবে, মেবি 1 বছর or less of a time or more of a time, but it will depend আমরা কতটা
নিয়ম মেনে চললাম, বিকজ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নিয়ম মেনে চলার গাইডলাইন্স করা, তাছাড়া যতক্ষণ না ভ্যাকসিন বা ওষুধ বেরোচ্ছে তাছাড়া কিন্তু উপায় নেই। সুতরাং চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে, প্রত্যেক দিনের মতন শপথ নিয়ে যেরকম শেষ করি সেরকম করব। বলবো নমস্কার, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। নমস্কার অয়নজি। নমস্কার সুজয়, অনেক অনেক